আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম আরেকটি রসায়নের প্রশ্ন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কী প্রশ্ন আছে আজকে। কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়। এর কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা একটু কিছু জিনিস নিয়ে জানবো, সেটা কার্বন ও সিলিকন নিয়ে জানবো, এদের আদ্র বিশ্লেষণ কী জিনিস সেটা জানবো, এবং পরবর্তীতে আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির যে বিক্রিয়া কৌশল সেটা দেখব। সো আমরা পিরিয়ডিক টেবিলে দেখতে পাচ্ছি যে কার্বন এবং সিলিকন দুজনেই কিন্তু গ্রুপ 14-এর মৌল, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে কার্বন নন মেটাল আর সিলিকন হচ্ছে মেটালয়েড, মানে উপধাতু। সিলিকনের ক্যারেক্টারিস্টিক্স দেখে মনে হবে মেটালের মতো, কিন্তু কাজ করবে বা অ্যাকশন হবে নন মেটালের মতো, এই জন্যই তাকে মেটালয়েড বা উপধাতু বলা হয়। সো কার্বন এবং সিলিকনের যদি একটু বেসিক দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে 2.55 এবং 1.9 পাউলিং স্কেলে এটা মাপা হয়। আর আরেকটা সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হচ্ছে যে কার্বনে কিন্তু 3D অরবিটাল নাই, ফাঁকা, এবং সিলিকনে কিন্তু ফাঁকা 3D অরবিটাল আছে, যেটা আমাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটা রিজন হবে। সো আদ্র বিশ্লেষণ কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদার্থে পানি যোগ করার রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় আদ্র বিশ্লেষণ, বা ইংরেজিতে বলা হয় হাইড্রোলাইসিস। তো আমরা দেখতেই পাচ্ছি ফিগারে একটা পানি রাখা আছে, এবং আমরা যদি এখানে সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিশ্লেষণ হয়ে গেল। পরবর্তীতে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেদিকে না যাই আমরা। এবার পরবর্তীতে দেখি যে আমরা কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড কেমন যৌগ, যার কারণে আমরা বলতে পারতেছি যে কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয়। তো অনেকেই বলতে পারে যে এরা পোলার যৌগ, কিন্তু না, আসলে এদের সিমেট্রিক্যাল শেপের কারণে এরা পোলার না। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য ঠিক আছে, কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যেটা 0.61 সেটা কিন্তু আপ টু 0.4, যার কারণে বলা যেতে পারে যে এরা সমযোজী, পোলার সমযোজী যৌগ, কিন্তু না, তাদের শেপ যদি আমরা দেখি সিমেট্রিক্যাল, মানে প্রতিসম শেপ, যার কারণে যে পোলগুলো তৈরি হয় সাইডে, ক্লোরিন ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, কিন্তু সেটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায় পুরো যৌগ যখন আমরা দেখি। কার্বন টেট্রাক্লোরাইডের বিপরীত সাইডে কিন্তু আবার ক্লোরাইডের বন্ড আছে। সো এরা দুজনে অপোলার যৌগ, আর পানি তো পোলার যৌগ আমরা দেখতেই পাচ্ছি যেহেতু, এবং পানির শেষ কক্ষপথে দুটা মুক্তজোড় ইলেকট্রনও আছে, সহজেই তারা যৌগ গঠন করতে পারবে অন্য কারোর সাথে। এবং সিলিকনের ক্ষেত্রে আমরা একটু যদি দেখি যে ব্রড পরিসরে শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, এবং এক্সাইটেড স্টেটে যায় যদি দেখি যে তারা যখন যৌগ গঠন করবে তখন এরকম স্টেট থাকবে, 3p1 x1 3p y1 এবং 3pz1 হয়েছে, এবং ফাঁকা 3D অরবিটাল আছে, যেখানে কিন্তু ইলেকট্রন প্রায় মানে কিছু সময়ের জন্য এখানে স্টে করতে পারবে এবং যৌগ গঠন করতে পারবে সিলিকন। সো সেটাই কিন্তু হয়েছে, দেখেন যে কার্বন সিলিকন দুটি ইলেকট্রন অক্সিজেনের কাছ থেকে টেনে নিয়েছে এবং বন্ড গঠন করেছে। এটাকে কিন্তু বলা হচ্ছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন। যখন দুটো যৌগের মধ্যে থেকে একজন ইলেকট্রন দেয়, যেটা শেয়ারকৃত ইলেকট্রন, তখন সেটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এবং পরবর্তীতে 4টি ধাপে বিক্রিয়া হয়ে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, বা এটাকে আমরা বলা হয় যে সিলিসিক অ্যাসিড তৈরি করে। এই তো আমাদের বিক্রিয়া। আশা করি বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।